মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নাজমুল হোসেন জুয়েল তোমাদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো, যে অবস্থায় আছো, নিশ্চয়ই ভালো আছো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আমিও ভালো আছি সেই প্রত্যাশা নিয়ে আরম্ভ করছি আমাদের ধারাবাহিক অনলাইন। গত ক্লাসে আমরা জ্ঞানমূলকের উপরে আলোচনা করেছিলাম। জ্ঞানমূলক 15 থেকে 17টির মতো প্রশ্নের আমরা উত্তর দিয়েছিলাম। আজকে আমরা অনুধাবন প্রশ্নটা সম্পর্কে বুঝব। প্রিয় স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা প্রশ্নের 4টি ধারা, 10টা নাম্বার, কিন্তু এই নাম্বারের একটা ধারাবাহিক বন্টন আছে। 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 আর বাকি থেকে কত 7, তারপরে 3 নাম্বার, অর্থাৎ 1 2 3 4, মোট 10 নাম্বার। কিন্তু এই 10 নম্বরের জন্য 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু 4টি প্রশ্নের ধরন কিন্তু 4 রকম। জ্ঞান, প্রথমটা জ্ঞান, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। উদ্দীপক তুলে দিবে ঠিকই, কিন্তু উদ্দীপকের ভিতরে ওই প্রশ্নটার কিছুই থাকবে, ওই প্রশ্নটা থাকবে তোমার একাডেমিক বইয়ের ভিতরে, সেই জ্ঞানটা থাকবে, সেই জ্ঞানটা দিয়ে তোমার ওই প্রশ্নটা অ্যান্সার করতে হবে। আর অনুধাবন কি? অর্থাৎ নিজে বুঝে বুঝে অনুধাবন করে তোমাকে কি করতে হবে, প্রশ্নটার উত্তর দিতে হবে। ধরো বৃষ্টি মাথায় তুমি বাড়ি থেকে বেরিয়েছো ছাতা মাথায় দিয়ে, যেতে যেতে পথে হঠাৎ করে থামলে, শিক্ষক তোমাকে প্রশ্ন করলো যে বৃষ্টি মাথায় কিসের প্রয়োজন হয়, তখন তোমার জ্ঞান থাকতে হবে যে ছাতার প্রয়োজন হয়, এটা হলো জ্ঞান। আর অনুধাবন হলো বৃষ্টি মাথায় ছাতা মাথায় দেয় কেন, এটা বুঝে বুঝে অনুধাবন করে লিখতে হবে। পড়াশোনা পদ্ধতির অর্থাৎ লেখাপড়ার একটা গতানুগতিক পরিবর্তন আসছে। আগের মতো মুখস্থবিদ্যায় পারদর্শী স্টুডেন্টের যে বিষয়গুলো ছিল সেগুলো এখন অনেকাংশে দূর হয়ে গেছে। এখন একটি প্রশ্নের উত্তর করার জন্য পর্যালোচনা করতে হয়, পর্যবেক্ষণ করতে হয় এবং ওই বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হয়। যে কোনো বিষয়ের ভালো করার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য যে বিষয় সেটি হলো ধারাবাহিকভাবে একটা জিনিস বোঝা, না বুঝেই দৌড় শুরু করা, না বুঝেই পড়াশোনা করাটা একদম বোকামি এবং রেজাল্ট ভালো হয়। আমি এর আগে অনেক ক্লাসে বলেছিলাম যে জ্ঞান অন্বেষণ খাদ্য সংগ্রহের মতো, কত বেশি খাইতে পারছি তার উপরে আমার স্বাস্থ্য নির্ভর করবে, কত বেশি হজম করতে পারছি তার উপরে আমার স্বাস্থ্য নির্ভর করবে। অর্থাৎ কম পড়লেও নিয়মিত পড়তে হবে এবং বুঝতে হবে। বেশি পড়লাম কিন্তু কিছুই মনে রাখতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না, তাহলে এই পড়াশোনার কোনো সুফল আসবে। আমরা আজকে এই ক্লাসে অনুধাবন প্রশ্ন নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা বেশ কিছু প্রশ্ন সংগ্রহ করেছি, যে প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলো অনুধাবন। গত ক্লাসে আমরা জ্ঞানের কথা বলেছিলাম। আজকে 1 নম্বর প্রশ্ন, খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কি? খাগড়াছড়ি পাহাড়ি এলাকা, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জায়গার অবস্থানগত দিক থেকে সৌন্দর্য যতই বৃদ্ধি পাক না কেন, বসবাসের দিক বিচার বিশ্লেষণ করলে সমতল এলাকার চেয়ে সেখানে বসতি বিরল, এবং যে জায়গাটা যত উঁচু, যে জায়গাটা যত বেশি দুর্গম, সেখানে জনসংখ্যা ততই কম। তাহলে খাগড়াছড়িতে কম কেন, ঢাকা শহরে তো কম না? এটা একটা অনুধাবন। তো খাগড়াছড়িতে কম হওয়ার কারণ কি? একটা মানুষ কেন বসবাস করে? সুবিধার জন্য। তাহলে নিয়মিত সেই সুবিধাগুলো সে যদি পায় তাহলে সেখানে তার রিক লাগবে। এখন একটা মানুষের জীবিকা নির্বাহ করার জন্য যে প্রয়োজনগুলো বিদ্যমান, সেগুলো সে যে জায়গায় পাবে সেই জায়গায় সে বসবাস করার চেষ্টা করবে। যেখানে সে পাবে না সেখান থেকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। বসবাসের একটা জায়গা, কারণ মানুষের জীবিকা নির্বাহ করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো প্রয়োজন, সেগুলো সেখানে পাওয়া খুবই দুর্বোধ্য। দূর থেকে সংগ্রহ করে সেগুলো সেখানে নিতে হয়, এই জন্য সেখানে বসবাস কম। সেখানে বিক্ষিপ্ত বসতি দেখা যায়, বিচ্ছিন্ন বসতি দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে পুঞ্জীবিত বসতি আশা করা যায় না। আশা করি তোমরা প্রশ্নটা বুঝছো। এর চাইতে তোমরা আরও সুন্দর
পর্যবেক্ষণমূলক লেখা কিংবা আলোচনা করতে পারো, আরও সুন্দর হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই। পরবর্তী অনুধাবনমূলক প্রশ্ন, জনসংখ্যার বিচারে রাঙামাটি কোন বসবাসের পর্যায়ে পড়ে? কোন বসবাসের পর্যায়ে পড়ে? সাধারণত 500 জনের কম প্রতি বর্গ কিলোমিটারে 500 জনের কম যদি কোনো এলাকায় বাস করে তাহলে সেটা অতি বিরল জনবসতির ভিতরে পড়ে, অঞ্চলের ভিতরে পড়ে। সম্ভবত 97 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে রাঙামাটিতে। তাহলে রাঙামাটি কোন বসতির ভিতরে পড়ে সেটা তোমাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আমরা পরবর্তী জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব কি? এটা যেমন জ্ঞানমূলকে প্রশ্ন হতে পারে, জ্ঞান অনুধাবনের প্রশ্ন হতে পারে যে জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়। দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটা হবে জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ 1,47,570 বর্গ কিলোমিটারকে 16 কোটি কিংবা 18 কোটি কিংবা বর্তমান জনসংখ্যা যতগুলো সেটা দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটা হবে জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ মোট আয়তনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়। জনসংখ্যার অভিগমনের ফলে সংস্কৃতির পরিবর্তন কিছুটা লক্ষণীয়, ব্যাখ্যা কর। অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে অভিগমনের ফলে সংস্কৃতির পরিবর্তন হয়। আচ্ছা, সংস্কৃতিটা কি? আমাদের যা আছে তাই আমাদের সংস্কৃতি। যেমন মুসলিম সংস্কৃতি ভিন্ন হতে পারে, বাঙালি সংস্কৃতি ভিন্ন হতে পারে, সনাতন ধর্মের সংস্কৃতি ভিন্ন হতে পারে, বৌদ্ধ ধর্মের সংস্কৃতি ভিন্ন হতে পারে। আমাদের কি আছে? মুসলিম সংস্কৃতি কি আছে? আমরা বছরে 2টা ঈদ পালন করি, 2টা ঈদ আমাদের সংস্কৃতির ভিতরে আছে, এটা আমাদের ইসলামী সংস্কৃতি, কালচার। আমাদের বাঙালি সংস্কৃতি কি হতে পারে? আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, সেটা আমাদের বাঙালি সংস্কৃতি, কালচারের ভিতরে পড়ে। আবার রাষ্ট্রীয়ভাবে আমরা 26শে মার্চ উদযাপন করি, তাহলে এটা আমাদের সংস্কৃতির ভিতরে পড়ে। তাহলে এই সংস্কৃতির পরিবর্তন কিভাবে পরিলক্ষিত হবে সেটা অভিগমনের ফলে। আচ্ছা, অভিগমনের ফলে কি সৃষ্টি হয়? কোনো এলাকায় জনসংখ্যা কমতে থাকে, আবার কোনো এলাকায় জনসংখ্যা বাড়তে থাকে। তাহলে যেখানে যে সংস্কৃতি, যে কালচার, সেগুলো ধরে রাখে কারা? সেগুলো ধরে রাখে তো মূলত মানুষ। তাহলে সে যে চিন্তা চেতনার, সেখানে স্থান পরিবর্তনের সাথে তার সেখানের পরিবেশগত অবস্থানে সেই চিন্তা চেতনার বিষয়গুলো আস্তে আস্তে গ্রো করবে। একটা মুসলিম যদি অভিগমন করে আমেরিকায় যায় কিংবা সৌদিতে যায় কিংবা ফ্রান্সে যায়, সে লুকিয়ে হোক প্রকাশ্য হোক, সে সেই কালচারটা, তার ধর্মীয় কালচারটা করার চেষ্টা করবে। পাশাপাশি একটি মানুষ যদি খাগড়াছড়ি থেকে ঢাকা শহরে আসে, তাহলে সেখানের অবস্থাটা সেই ধরনের অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করবে। আবার যেখানে জনসংখ্যার পরিমাণ বেশি থাকবে সেখানে সেই জনসংখ্যাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিষয়গুলো গড়ে উঠবে। রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে, সেখানে সেই রোহিঙ্গাদের কেন্দ্র করে স্বাস্থ্য বলো, অর্থনৈতিক কার্যকলাপ বলো, বিশ্লেষণ করো, মসজিদ, মাদ্রাসা, সংস্কৃতি, কালচার, অনেক বিষয়ের ভিতরে পরিবর্তন আসবে। তাহলে অভিগমনের সাথে সংস্কৃতি বিষয়গুলো একটা পরিবর্তন অবশ্যই অবশ্যই লক্ষণীয়। আমেরিকার রিসেন্টলি নির্বাচন হয়ে গেছে, সেখানে জো বাইডেন নির্বাচিত হওয়ার আগে পলিসিগতভাবে এশীয় বংশোদ্ভূত এক মহিলাকে কি করছে? ভাইস চেয়ারম্যান হিসাবে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করছে। কেন সিলেক্ট করছে? কারণ এশিয়ার ভোটগুলো অঘোষিতভাবে তাদের পাত্রে যাবে এই চিন্তা চেতনা থেকে। অর্থাৎ মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে এবং সেখানে সে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করবে, তখন সে তার সুবিধার স্বার্থে, সে তার সংস্কৃতি, কালচার, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সে তার মতো করে একটা বলয় তৈরি করার চেষ্টা করবে। তাহলে অবশ্যই অভিগমনের সাথে শুধু সাংস্কৃতিক না, আর্থিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব বিষয়গুলো প্রায়। পরবর্তী অনুধাবন প্রশ্ন, ভূপ্রকৃতি জনসংখ্যার বিস্তারে কিভাবে ভূমিকা পালন করে? অবশ্যই ভূমিকা পালন করে। কারণ তোমাকে যদি খাগড়াছড়ির যে কোনো যেখানে লোকজন নেই সেখানে রেখে আসি, তুমি কিন্তু থাকতে চাইবে। কেন থাকতে চাইবে? কারণ সেখানে ভূপ্রকৃতি দুর্গম,
সেখানে বসবাসের অনুপযোগী। তাহলে পাহাড়ি এলাকা চেয়ে সমতল এলাকায় মানুষ বসবাস বেশি দেখা যাবে। যেখানে পানির সুবিধা আছে, যেখানে স্বাস্থ্যের সুবিধা আছে, যেখানে চাকরির সুবিধা আছে, সেখানে মানুষ বসবাস বেশি করবে। তাহলে অবশ্যই ভূপ্রকৃতি জনসংখ্যা বিস্তারের একটা ফ্যাক্ট। জনসংখ্যা যে বন্টন হয়, যে বিস্তার লাভ করে, এই ক্ষেত্রে ভূপ্রকৃতি একটা ফ্যাক্ট। যেখানে নদী ভাঙনের অবস্থা আছে সেখানে লোক সংখ্যা যে অবস্থায় থাকবে, যেখানে নদী ভাঙনের সম্ভাবনা নেই সেখানে জনসংখ্যা আর এক অবস্থার ভিতরে থাকবে। জাপানে প্রায় বছর বছর ভূমিকম্প হয়, সেখানকার অবকাঠামোগুলো বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যায় কি বিল্ডিংয়ের চাইতে সেখানে টেম্পোরারি ঘরে চিন্তা চেতনা বেশি। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। যে জায়গায় এই ভূমিকম্পের প্রবণ বিষয়গুলো কম, সে জায়গায় অবকাঠামোগুলো বিষয়গুলো এক এক ধরনের। মৃত্যুহার কাকে বলে? মোট একটি বছরে, কোনো নির্দিষ্ট বছরে কোনো এলাকায় বা কোনো রাষ্ট্রে যতজন মারা যায় তাকে সেই মারা যাওয়ার সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট হবে তার সাথে 1000 গুণ দিয়ে যে রেজাল্ট হবে সেটাকে বলা হয় মৃত্যুহার। অর্থাৎ মারা যাবে যতজন সেই সংখ্যাকে ভাগ দেব কত দিয়ে? মোট জনসংখ্যা দিয়ে। ভাগ দেওয়ার পরে তার সাথে গুণ করতে হবে 1000, তাহলে হাজারে কতজন সেই বিষয়টা আমরা পাবো। এটাকে বলা হয় ভূগোলের ভাষায়। অনুধাবনে একটি প্রশ্ন আসতে পারে, জনসংখ্যার বিস্ফোরণ কাকে বলে? জনসংখ্যার বিস্ফোরণটা কি? অর্থাৎ কোনো রাষ্ট্রে যদি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে বলা হয় জনসংখ্যার বিস্ফোরণ। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে, জনসংখ্যার সাথে ওই রাষ্ট্রের জীবনযাত্রার মান নির্ভর করে। এজন্য রাষ্ট্র মনে করে যদি কোনো রাষ্ট্রের জনসংখ্যা তুলনামূলকভাবে কন্ট্রোল করা যায় তাহলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক দিক থেকে জীবনযাত্রা, প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মান পলিসিগতভাবে সুন্দর করা যাবে। এই লক্ষ্যে রাষ্ট্র কিছু নীতি গ্রহণ করে যেগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়িত হয়। সেই নীতি হলো জনসংখ্যা নীতি। সেই নীতি কি? জনসংখ্যা নীতি। এই জনসংখ্যা নীতির মূল কাজই হলো, জনসংখ্যা নীতির মূল থিমই হলো, মূল বৈশিষ্ট্য হলো জনসংখ্যা বিস্ফোরণ যেন না হয়। অর্থাৎ কোনো রাষ্ট্রে তাদের আয়তনের চেয়ে অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি না পায়, সেই জন্য পলিসিগতভাবে কিছু সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে থাকে, ঘোষিতভাবে অঘোষিতভাবে, আড়ালে আবডালে আর কি, যেন জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেতে না পারে এবং আয়তনের সাথে জনসংখ্যার ভারসাম্যগত বিষয়টি ঠিক থাকে। একটি অনুধাবনমূলক প্রশ্ন আসে, প্রায় আসে, শুধু জিওগ্রাফিতে না অন্যান্য বিষয়ে আসে, যে কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা তত্ত্ব। আগেই বলেছি তত্ত্ব শব্দের অর্থ নীতি। যে কোনো বিষয় বা যে কোনো নীতিই হলো তত্ত্ব। জনসংখ্যা নীতি হলো মানুষের জীবনযাত্রার মানকে সুন্দর রাখার জন্য, ডেভেলপ করার জন্য রাষ্ট্রের সম্পদের সাথে মিল রেখে জনসংখ্যার যে সংখ্যাগত তত্ত্ব তার সাথে সমন্বয় পদ্ধতি হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ আমার এত পরিমাণ সম্পদ আছে, এতজন জনসংখ্যা থাকলে তাদেরকে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, তাদের মানসম্মত সেবা দিতে পারবো। এটা বলা যায় আমাদের ছোটো আকারে আমাদের পরিবারের মতো। অর্থাৎ বাবা যখন চিন্তা করে যে আমার অর্থনৈতিক স্বাবলম্বী আসছে, আমার কাছে 2-5 লক্ষ টাকা ডিপোজিট আছে, আমি মনে করি যে এই সময় আমার 2-3টে সন্তান নিলে পালতে পারবো কিংবা একটা সন্তান নিলে পালতে পারবো, তখন তারা পরিকল্পনা করে কি নাই, সন্তান নাই। তো সেই চিন্তাভাবনা রাষ্ট্রের ভিতরে তুমি ছড়িয়ে দাও, যে রাষ্ট্র চিন্তা করে যে আমার রাষ্ট্রে এই পরিমাণ, সরকার চিন্তা করে যে আমার রাষ্ট্রে এই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদ এতগুলো মানুষ যদি বসবাস করে এবং ভোগ দখল করে তাহলে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা যায়। এর বাইরে যখন চলে যাবে তখন সেটা কি করা যাবে না, তাদের জীবনযাত্রার মানকে ডেভেলপ করা যাবে না, তাদের মানসম্মতভাবে পরিচালনা করা যাবে না। এই নির্দিষ্ট রেশিওর ভিতরে রাখার যে পদ্ধতিগত বৈশিষ্ট্য সেটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব, এক্সপেক্টেড। অর্থাৎ আমি প্রত্যাশা করি যে এর চাইতে জনসংখ্যা হবে না, কিংবা আমার এই সম্পদ আছে এর চাইতে জনসংখ্যা আমি বাড়তে দেব না। এই পলিসিগত পদ্ধতি হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। অর্থাৎ সম্পদের সাথে জনসংখ্যার একটা সমন্বয় থাকবে, যেটা সম্পদের সাথে
সম্পদের সাথে জনসংখ্যার একটা সমন্বয় আর কি। অনুধাবনমূলক একটা প্রশ্ন আসে যে জনসংখ্যার লিঙ্গ কাঠামো কিভাবে নির্ধারণ করা হয়। মোট নারীকে একটি রাষ্ট্রে যতগুলো জনসংখ্যা আছে সেই জনসংখ্যার নারীর সংখ্যাকে মোট পুরুষের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে তার সাথে শতকরা 100 গুণ করে যে রেজাল্ট আসবে সেই অনুপাতটাই কী হবে, নারী পুরুষের লিঙ্গ অনুপাত, অর্থাৎ কতজন নারী কতজন পুরুষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদেরকে আবারও বলছি, যারা আগের ক্লাসগুলো নিয়মিত দেখতে পারো নাই তারা আমার ব্যক্তিগত চ্যানেল MN এডুকেশন বিডি বাংলায় অথবা ইংরেজিতে তুমি যেভাবেই লিখো না কেন সেভাবেই সার্চ দিলে পেয়ে যাবে, সেখানে তুমি ক্লাসগুলো নিয়মিত দেখতে পারবে। আর আমাদের প্রতিষ্ঠানের নামে একটি ইউটিউব চ্যানেল আছে, একটি পেজ আছে, তোমরা পেজটিতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে। অবশ্যই তোমরা ভালো করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী সুস্থ সুন্দর সংস্কৃতির প্রত্যাশা নিয়ে সুশৃঙ্খল পথ চলার দৃঢ় প্রত্যয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।